এখানে হলো স্থিতিস্থাপক বল, আর একটা হলো অভিকর্ষ বল, আর একটা কাজ। তো কোন বলটা স্থিতিস্থাপক হয়? যে বলটা প্রয়োগ করার পর ওই বস্তুটা তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করার সুযোগ পায়, সেই বলটা হয় স্থিতিস্থাপক বল। যেমন স্প্রিং এর উপর তুমি বল প্রয়োগ করলে স্প্রিং উল্টা দিকে প্রতিক্রিয়া বল প্রকাশ করার সুযোগ পাচ্ছে, বা সে সেখানে প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে। এই ধরনের বলটাই হবে স্থিতিস্থাপক বল। আর এই ক্ষেত্রে প্রযুক্ত বলের সাথে তার সরণের একটি সম্পর্ক থাকবে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হবে সরণ হবে তার ঠিক বিপরীত দিকে। তার মানে কি? তার মানে হলো, ধরো এইটিকে যদি টেনে লম্বা করা হয়, তো এইদিকে এটি টানা হচ্ছে যেদিকে, তাহলে আমি টানের জন্য বল যেদিকে প্রয়োগ করেছি বস্তুর সরণও কিন্তু সেই দিকেই হবে, স্প্রিংটা লম্বা হবে। কিন্তু এখানে আমি টানতেছি আমার সাপেক্ষে সরণ ঠিকই হচ্ছে, এটা পজিটিভলি হবে। বা আমি কোনো জি যন্ত্র স্যার। দিয়ে টানতেছি, সেক্ষেত্রেও পজিটিভ হবে। কিন্তু জি আমার তো হিসেব করতে হবে স্প্রিং এর বল নিয়ে, আমার বল নিয়ে না। স্প্রিং এর বল কি আমি যেদিকে টানতেছি সেই দিকে করবে, না তার বিপরীত দিকে? বিপরীত দিকে। বিপরীত দিকে। এটি হলো গুরুত্বপূর্ণ, যে স্প্রিং এর বলটি কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করবে, এবং এই বিপরীত দিকে ক্রিয়া করার জন্যই আমরা এটি লিখি যে বল সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। তার মানে এই স্প্রিংকে যতটুকু বেশি লম্বা করা হবে তার সরণ তত বেশি হবে, আর জি সরণ যত বেশি হবে তত তত ওই স্প্রিং এর যে প্রতিক্রিয়া বল সেটি আরো বেশি হবে। তবে এই প্রতিক্রিয়া বলটা হবে হলো ওই সরণের বিপরীত। এই কারণের জন্যই ঋণাত্মক চিহ্ন এখানে ব্যবহার হয়েছে। এবং তুমি ব্র্যাকেটে যে লেখাটি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে বল ও সরণ, এই কথাটা লেখা আছে দেখো, সেখানে উল্লেখে আছে যে এটি পরস্পরের বিপরীত দিকে হয়, ঋণাত্মক চিহ্ন ব্যবহার হয়েছে। তো যে কারণের জন্য আমাদের প্রযুক্ত বলের বিপরীতে যখন স্প্রিংটি কর্তৃক আরো বল পাওয়া যায়, সেটি হলো প্রত্যয়নী বল। জি তো আশা করি মূল বিষয়টা বুঝতে পারছো। এখন পরবর্তী যে অংশগুলো আছে সেটি দেখো। এখানে এই প্রত্যয়নী বলের যদি হিসাবকৃত কাজের পরিমাণ বা বিভব শক্তি বা স্থিতি শক্তি এরকম কিছুই বলা হয় যে স্প্রিং সম্প্রসারণে বা জি স্প্রিং সংকোচনে, তাহলে জি এই কাজের পরিমাণ হবে হলো হাফ কে এক্স স্কোয়ার। আবার জি যদি বলা হয় যে এই যে স্প্রিংটিতে যে বল প্রয়োগ করা হচ্ছে তার ইকুয়েশনটা কি, সেটা হলো শুধু কে এক্স। তাহলে বল এবং কাজের এই ইকুয়েশন গুলো আমাদের একটু সূক্ষ্মভাবে মনে রাখা লাগবে। বলের পরিমাণ যে কে এক্স হয় সেটা তো তোমার এখানে যে সলিউশন দেওয়া আছে, সেটা তো তুমি যে এফ এর মান দেখো লেখা আছে কে এক্স, ঠিক জি আছে। স্যার। আর কাজের পরিমাণ বলো, বিভব শক্তি বলো, হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে আশা করি যে তোমার এই বিষয়গুলো মোটামুটি মনে রাখবা। স্প্রিং ধ্রুবকটা হলো কে, এই তথ্যগুলো জানা থাকলেই হয়ে যাচ্ছে। এরপরে এখন তাৎপর্যগত কিছু বিষয় আছে, যে আদর্শ স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 125 নিউটন পার মিটার,
এর অর্থ হচ্ছে যে ওই স্প্রিংটিকে যদি আমি 1 মিটার মানে লম্বা করি টেনে, অথবা যদি আমি 1 মিটার সংকুচিত করি, তাহলে আমার যে বলটি প্রয়োগ করতে হবে তার পরিমাণ হবে 125 নিউটন। জি স্যার। এখন এই স্প্রিংটিকে যদি আমি কেটে ছোট করি তাহলে কি হবে? এটি তাহলে তুমি কম নিজেই বল প্রয়োগ এটি করতে হবে। মোটেও না। তাহলে এটি তুমি নিজেই করতে পারো। একটা একই ধরনের 2টা স্প্রিং সংগ্রহ করবা। একটা স্প্রিংকে কেটে অর্ধেক করবা আর একটা স্প্রিং ফুল রাখবা। যে স্প্রিংটা ফুল রাখলে এই স্প্রিংকে তুমি টেনে লম্বা করো, চাপ দিয়ে খাটো করো, এটি দেখো যতটা সহজ হবে। তুমি যেটিকে অর্ধেক নিলে সেটিকে কিন্তু ওটি চাপ দেওয়া বা খাটো লম্বা করা এই উভয়টাই তোমার জন্য কঠিন হবে। কারণ তুমি মনে করো স্প্রিংকে টানিয়ে হয়তো 1 সেন্টিমিটার লম্বা করেছ। একটা বড় স্প্রিং থেকে 1 সেন্টিমিটার বের করা খুব সহজ। কিন্তু একটা জি ছোট স্প্রিং যদি সেটি স্টিলের যদি ওই রকম শক্তিশালী স্প্রিং হয়, তুমি ওই 1 সেন্টিমিটার বের করতে তোমার অনেক কষ্ট হবে। এই জন্য বলা হচ্ছে যে ছোট করলে স্প্রিং ধ্রুবকের মানটা বেড়ে যায়। এই যে খেলনা গাড়িকে আমরা অনেক সময় কি করি, পিছন দিকে টানে ছেড়ে দিলে সামনের দিকে দৌড়ায় না? জি এটির মধ্যে ওই স্প্রিং এর খেলাই আছে। পিছন দিকে যখন টানে নিচ্ছি তখন ওই স্প্রিং এর উপর আমরা বল প্রয়োগ করেছি। ওই স্প্রিং যখন ওই খেলনা গাড়ির ওই সিস্টেমের উপর পরবর্তীতে বল প্রয়োগ করে, তখন সিস্টেমটিকে এমনভাবে বসানো আছে যে ওই স্প্রিং পরবর্তীতে স্বাভাবিক অবস্থানে আসার জন্য যে প্রতিক্রিয়াটি দেখাবে তার ফলে এই গাড়ির চাকা ঘুরবে। জি এই একই নীতি তোমার ঘড়ির আগের দিনে যে ঘড়ি ছিল চাবি দেওয়া ঘড়ি, এটা এখনো অনেকের কাছে আছে ঐতিহ্যবাহী হিসেবে। যে ঘড়িতে চাবি দিলে ঘড়ি টিক 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 আমি টিক করে। দেখি তাই। আমি দেখছি আমার বাবার ছিল এবং এটি সিটিজেন কোম্পানির ঘড়ি, খুবই দামি ঘড়ি ছিল আর কি। কারণ ওগুলো জি দামি ছাড়া ওগুলো ঘড়ি ওই রকম করে চলতো না। জি জি তো আসলে সেই সময়ে তো সেটা 2000 সালের আগের ঘটনা আমার যতটুকু মনে আছে। বেশ কয়েকশো টাকা দাম ছিল ওই ঘড়ির। তো তখনকার কয়েকশো মানে এখনকার টাকায় কয়েক হাজার টাকা হবে। জি স্যার। এবং ওগুলো তোমার মানে প্যাঁচ দিয়ে আমি নিজেও ইয়ে করছি এবং ওর ভেতরে যন্ত্রপাতিগুলো দেখছি খুবই সূক্ষ্ম যন্ত্র, ওই স্প্রিং সিস্টেম করে বসানো আছে। আচ্ছা যাই হোক, তাছাড়াও আমি এর বাহিরেও আরো স্প্রিং এর ঘড়ি দেখছি আমি, যেগুলোতে চাবি দিলে এগুলো কাজ করে। তো উদাহরণ থেকে তোমার যে 2-1টা অঙ্ক করা সম্ভব সেগুলো করো। যেমন আজ এখানে অঙ্ক আছে দেখো। এগুলো মনে হয় বোঝানোর খুব একটা দরকার হবে না। বল হলো কে এক্স আর কাজ হলো হাফ কে এক্স স্কোয়ার। মান দেওয়া আছে, মান বসে দেবা, কাজ হয়ে যাবে। ঠিক পরেরটাও ঠিক সেম। এখানে অনেকগুলো অঙ্ক একসাথে দেয়া আছে। তা আমার মনে হয় যে তুমি যদি একের পর এক বিষয়গুলো সলভ করো, যেমন প্রথমে তোমার এ ফিজিক্যাল টু কে এক্স থেকে এক্স এর তোমার কে এর মানটা বের করে নেওয়া হবে। স্প্রিং ধ্রুবক যখনই বের হবে তখন তুমি এই 1 নম্বরের ওই হাফ কে এক্স স্কোয়ার এটি পারবা। তারপরে এ ফিজিক্যাল টু ওই যে সূত্র কি কে এ ফিজিক্যাল টু কে এক্স, সেখান থেকে এক্স এর মান বের করা, সেটাও পারবা। আর 3 নম্বরে যেটি দেওয়া আছে সেটি হলো স্প্রিং এর সম্প্রসারণ, অর্থাৎ ওই যে কে এ ফিজিক্যাল টু কে মূল সূত্র লিখতে এ ফিজিক্যাল টু কে এক্স, সেখান থেকে এক্স এর মান বের করা। তার মানে প্রথম সূত্রে তোমার স্থিতিশক্তি বের করা, দ্বিতীয় সূত্রে স্থিতিশক্তি পরিমাণও দ্বিতীয় সূত্রে বের করা, এবং তৃতীয় সূত্রে এসে তোমার স্প্রিং ধ্রুবক বের করে সেখানেও স্থিতিশক্তি বের করা। আমার মনে হয় 3টেই পারবা। অঙ্ক দেখো ইনশাল্লাহ করতে পারবা। এরপরে যেটি দেয়া আছে